আজ যা গরম পড়েছে, মাথার নিচে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আমি খালেক, যাচ্ছি কুসুমপুর গ্রামে। খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে রাত 8টায় কুসুমপুর গ্রামের ট্রেন ছাড়ার কথা, কিন্তু রাত 8টা পেরিয়েও যখন ট্রেন আসছিল না, তখন মনটা বেজায় খারাপ হয়ে গেল। ভেবেছিলাম ট্রেনটি মিস করে ফেলেছি। পরে জানতে পারলাম আসলে ট্রেন আসতে আরও ঘন্টাখানেকের মতো সময় লাগবে। সারাদিন অফিসে কাজ করে তারপরে রওনা দিয়েছি। মা বোন সবাই গতকাল গিয়েছে কুসুমপুরে। আমি অফিসের কারণে যেতে পারিনি। আমার ছোট খালা বরাবরই আমাকে ভীষণ ভালোবাসে। নাহিদ আর আমি প্রায় সমবয়সী, তাই তো ওদের বাড়িতে আমার যাতায়াত বরাবরই থাকে। সবসময় নিজের ছেলের মতো আমায় স্নেহ করেছে। কাল নাহিদের বিয়ে। আমার যাওয়া হয়তো আরও আগেই উচিত ছিল, কিন্তু কিছু করবার নেই। চাকরি আছে, ছুটি না দিলে কি করে যাই। ট্রেনের হর্নের আওয়াজে আটকে উঠলাম। সামনে তাকালাম, দেখি ট্রেন স্টেশনে এসে হাজির হয়েছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রেনের ঘ বগিতে উঠে পড়লাম। ট্রেনে উঠে বেশ অবাক হলাম, কারণ ট্রেনের পুরোটা কামরা একদম ফাঁকা। আমি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে নিজের ইচ্ছা মতো একটি সিটে গিয়ে বসে পড়লাম। ইচ্ছা মতো সিটে বসলেও কি হবে, পুরো কামরাটি এখন দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ। আমি ভালো করে তাকিয়ে দেখি আমার ঠিক 2-3 সিট সামনে একটি লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তার সামনে রয়েছে একটি কফিন। কফিনের ধরন দেখে যতটা আন্দাজ করতে পারছিলাম, সম্ভবত কফিনটি কোনো লাশের। কিন্তু এত রাতে একা একটা লোক এমন কফিন নিয়ে যাচ্ছে কোথায়? এমন সব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। আবার লোকটিকে দেখেও বেশ অদ্ভুত লাগছিল। এত গরম যেখানে, সেখানে গায়ে কাপড় রাখা মুশকিল, সেখানে লোকটি কেমন চাদর মুড়ি দিয়ে বসে আছে। লোকটিকে দেখে আমার নিজেরই শ্বাস বন্ধ হয়ে আসছিল। সব মিলিয়ে ভিতরে কেমন যেন খচখচ করছিল। যাই হোক, আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। নিজের মনে চোখ বন্ধ করে রইলাম, কিন্তু চেষ্টা করেও কিছুতেই যেন এড়িয়ে যেতে পারছিলাম না। বারবার লোকটির দিকে আমার চোখ চলে যাচ্ছে। বেশ খটকা লাগছে নিজের মধ্যে। ট্রেনটিতে যদি একটি মানুষ থাকতো তাহলে একটু হলেও মনকে শান্ত করতে পারতাম, কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনে একটিও মানুষ নেই। এমনটি কখনো তো ঘটে না বললেই চলে। ট্রেন ভর্তি মানুষ না থাকলেও কিছু সংখ্যক মানুষ তো থাকবেই, কিন্তু আজ তা হলো না। জানালা দিয়ে বাহিরে তাকালাম, দেখলাম ঘন অন্ধকার চারিদিকে। এরই মধ্যে আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর আলো যেন ছিটেফোঁটা হয়ে ট্রেনে উঁকি মারছে। আকাশের এমন অবস্থা দেখে আজ ভালো লাগছে। ভ্যাবসানো গরমে মানুষের অবস্থা একদম নাজেহাল। সেখানে যদি একটু বৃষ্টির ছোঁয়া পড়ে তাহলে তো মনে স্বস্তি ফিরবেই। ট্রেনের জানালা দিয়ে শিরশির করে বাতাস আসছিল। ক্লান্ত শরীরে কখন যে দু চোখের পাতা এক করে ফেলেছি জানিই না। হ্যালো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সাথে সাথে ইনকাম করে একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে কত উইকেট বেশি পাবে, কে বেশি ক্যাচ ধরবে এবং কোন টিম এক্সট্রা বেশি বল করবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও 800 টাকা ফ্রি বেট করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে আপনি ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করলে
প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডিসক্রিপশন এবং কমেন্টসে লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করে ক্যাশ প্রাইজ জিতুন। কতক্ষণ ঘুমিয়েছি সেটা জানা নেই। বৃষ্টির ঝিপঝিপানিতে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। মনে হচ্ছে বেশ অনেকক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে। জানালা দিয়ে তখন বৃষ্টির শান্ত পরিবেশ উপভোগ করছিলাম। ঠিক সে সময় ঠকঠক শব্দে চমকে উঠলাম। পরে মনে পড়ে গেল লাশের কফিন আর সেই লোকটির কথা। আমি সেই দিকে তাকিয়ে দেখি চাদর মুড়ি দেওয়া সেই লোকটি তার সিটে নেই, তার পাশে থাকা কফিনটি পড়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কফিনটির ভেতর থেকে ঠকঠক করে এক ধরনের আওয়াজ আসছে। মনে হচ্ছে কফিনের ভিতরে কিছু একটা আছে যে ছটফট করছে। মনের ভিতরে কেমন যেন খচ করে উঠল। ভাবলাম চাদর মুড়ি দেওয়া লোকটি হয়তো কোনো বাজে লোক ছিল, সে হয়তো কোনো জীবিত মানুষকেই লুকিয়ে রেখেছে। আমার লোকটিকে সাহায্য করা উচিত। বৃষ্টির গতি ক্রমশই বেড়ে যাচ্ছে। হুটহাট মেঘের গর্জনে যেন আমার মতো পরিবেশটাও চমকে উঠছে। মনের ভিতরে কুডাক ডাকছিল। অনবরত কফিনটার ভিতর আওয়াজ হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। নিজের চোখের সামনে কোনো মানুষের বিপদ দেখে চুপচাপ বসে থাকার মতো মানুষ আমি নই। ধীরে ধীরে কফিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে আবারও লোকটিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হাত দিয়ে কফিনের ঢাকনা খুলতেই ঠিক তখনই কফিনের ঢাকনা আপনা আপনি খুলে গেল। ভয় আমার বুকের ভেতরটা ধক করে উঠল। খানিকক্ষণের জন্য মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নিজের বুকের ধকধকানির আওয়াজটা আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ভালো করে কফিনের ভিতরে তাকিয়ে দেখি কফিনের ভিতরে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা। সবকিছু গোলমেলে যাচ্ছিল। কিছুতেই হিসাব মিলাতে পারছিলাম না। লোকটি কফিনের ভিতরে যদি থাকে তাহলে বাইরের লোকটাকে? এসব কি হচ্ছে আমার সাথে? এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি পিছনে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তাকিয়ে দেখি আমার সামনে কফিনের ভিতরে সেই লোকটি চাদর মুড়ি দিয়ে বসে আছে। চাদরে ঢাকা লোকটির মুখের মধ্যে লাল লাল দুটো আগুন জ্বলছিল। কি ভয় পেয়ে গিয়েছিস শেখরা? কি একটি মানুষ দুটো চোখে কি করে থাকতে পারে? হঠাৎ পিছন থেকেও একই রকম হাসির আওয়াজ আমার কানে ভেসে আসলো। তাকিয়ে দেখি কি রকম দেখতে দুজন লোক ভয়ঙ্কর ভাবে আসছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পুরো শরীর আমার থরথর করে কাঁপছে। এটা কি করে সম্ভব? পিছনে হুবহু আরেকটি মানুষ, তাও সেই একই ভয়ঙ্কর চেহারা। তুই যা দেখেছিস তা দেখা তোর মোটেও উচিত হয়নি। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। এই ট্রেনে যে একবার উঠে সে আর বাড়ি ফিরতে পারে না। আমি বুঝতে পারছিলাম আজ হয়তো আমার শেষ দিন। সত্যি মনে হয় আমার আর বাড়ি ফেরা হবে না। ভয়ঙ্কর হাসির আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগলো। ক্রমশ আমার মাথা ঘুরছিল। আমি চারপাশে শুধুই ওই লোকটিকে দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছে হয়তো এই লোকটি আমার ঘাড় মটকাবে। ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন জ্ঞান ফিরে নিজেকে আমি ট্রেনের মধ্যে পাই। ওই মুহূর্তে আমার গত রাতের ঘটনাটি মনে পড়ে গেল।
আমি চারদিকে তাকিয়ে দেখি কোথাও কোনো মানুষ বা কফিন নেই। কি করবো আর বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল কাল রাতের সব ঘটনা যেন নিছক এক দুঃস্বপ্ন। আমি ট্রেন থেকে নেমে যেন আরো বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। একদম জনমানব শূন্য ফাঁকা নির্জন একটি জায়গায় ট্রেনটি দাঁড়ানো। আশেপাশে কোনো মানুষ নেই। দেখে বেশ বোঝাই যাচ্ছে ট্রেনটি অনেক বছর ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না আমি পরিত্যক্ত ট্রেনের মধ্যে আসলাম কি করে। ঘটনাগুলো কি আদৌ সত্য নাকি নিছক একটা দুঃস্বপ্ন? পুরো ঘটনাটি আমার কাছে একটা প্রশ্ন, যার কোনো উত্তর আমার কাছে নেই, আর কোনোদিন জানতেও পারবো কিনা জানি না। আমি অজানা এক গন্তব্যের দিকে হাঁটতে লাগলাম। কিছুটা পথ আসতেই আমি একটা রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। আমাকে এমন অবস্থায় দেখে লোকটি বললেন, আপনি কি ওই পরিত্যক্ত ট্রেন থেকে এসেছেন? লোকটির কথায় আমি অবাক না হয়ে পারলাম না। কিছু জিজ্ঞাসা করতেই যাব তার আগে লোকটি আবারও বললেন, ওইটা একটি অভিশপ্ত ট্রেন। জানি না আর কত মানুষকে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে। চলুন বাবু, আপনাকে বাড়ি পৌঁছে দিই। রিকশায় উঠে বাড়ির পথে রওনা দিলাম। পরে রিকশা চালকের কাছে জানতে পারি এটা ভবানীপুর গ্রাম। আজ থেকে প্রায় 25 বছর আগে এই ট্রেনটি ছিল ভবানীপুরের রাতের শেষ লোকাল। একদিন রাতে হঠাৎ করে এই ট্রেনটি এখানে এসে থেমে যায়। ট্রেনের ভিতরের যাত্রীদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর থেকে এইসব আজব আজব কর্মকাণ্ড ঘটতে থাকে এই ট্রেনটিকে ঘিরে। এর আসল রহস্য এখনো সবার কাছে অজানা। সন্ধ্যা বেরোতেই রাত ঘনিয়ে এলো। এখন রাত প্রায় 8টা-9টা তো বাজেই। গ্রামের লোকজনের কাছে এখন অনেক রাত। সবাই এখন যে যার মতো ঘরে অবস্থান করছে। শুধু আমি এই রাতের বেলা বাইরে। এখানে অবশ্য দোষটা আমারই। নানু অনেক থেকে যেতে বলেছিল, আমিই থাকতে চাইনি। নানু বাড়িতে আমার একটুও ভালো লাগে না। আমার সমবয়সী সব কাজিনরা এখন শহরে পড়াশোনা করছে, কেউ আর গ্রামে নেই। আমার একা একা এখানে থাকতে ভালোও লাগে না। আজ মায়ের অনেক জোরাজোরিতে নানু বাড়ি গিয়েছিলাম। কুসুমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকালে, কিন্তু নানু বাড়ির পাশে একটা স্কুল মাঠে মেলা হচ্ছিল। তা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, খেয়ালই করিনি। হাঁটতে হাঁটতে রাত ঘনিয়ে এসেছে। এখন কোনো ভ্যান বা অটো চোখে পড়ছে না। একা নিস্তব্ধ এক রাস্তায় হেঁটে চলেছি। ভয় করছে না যে এমন নয়, কিছুটা ভয় করছে। ভয় করার কিছু কারণও আছে বটে। আমি এখন পরিত্যক্ত এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটি ভয়ের হলেও আমার তেমন একটা ভয় করছে না, কারণ এই কবরস্থানে আমার দাদিকে কবর দেওয়া হয়েছে। কবরস্থানের পাশ দিয়ে গেলে মনে হয় দাদি আমাকে দেখছে, আমাকে যেন কিছু বলতে চাইছে। দাদির কথা স্মরণ করতে গিয়ে চোখ ভিজে আসলো। আজ বেঁচে থাকলে সে হয়তো আমাকে অনেক আদর করত। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার সামনে একটা বড় গাছ ধপাস করে পড়ে যায়। ভয়ে আমি আঁতকে উঠি। কোনো ঝড় নেই, বাতাস নেই, আচমকা গাছটি পড়ল কি করে? ভিতরে কেমন যেন ভয় করতে লাগলো। আবার মনে হলো হয়তো পোকার আক্রমণে গাছের এরকম বেহাল অবস্থা হয়েছে। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা পথ আসার পর হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার পিছনে কেউ হেঁটে আসছে। ভয়ে ভয়ে পিছনে দেখি কেউ নেই। আমি আবারও হাঁটতে লাগলাম, কিন্তু না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার পিছনে কেউ হেঁটে আসছে।
আমি আবারও তাকালাম, কিন্তু এবারও কাউকেই পেলাম না। কি হলো? আমি স্পষ্ট শুনলাম কারো পায়ের আওয়াজ, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ চারিদিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। আমি দেখলাম কুসুমপুরের বালুচরের মধ্যে দাঁড়িয়ে আমি। বেশ অবাক হলাম। রাস্তা থেকে বালুচর বেশ খানিকটা ভিতরে। আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি সেখানে আসলাম কিভাবে? বুকের ভিতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই বালুচরকে ঘিরে আমার যেমন ভালো স্মৃতি রয়েছে, তেমন খারাপও। এত রাতে এগুলো মনে করতে চাচ্ছিলাম না, তাই তো আবার উল্টো পথ ধরে দ্রুত পা চালিয়ে রাস্তার দিকে এগোতে লাগলাম। ছোটবেলায় বন্ধুদের সাথে এই বালুচরে রোজ ফুটবল খেলতে আসতাম। বন্ধুরা সবাই একসাথে কতই না মজা করেছি, কিন্তু একদিন হঠাৎ, না না, আমি এসব মনে করতে চাই না। সেদিনের কথা মনে পড়লে আজও আমার বুক ছেদ করে ওঠে। মিনহাজ, হেই মিনহাজ। আমি থমকে দাঁড়ালাম। পরিচিত একটি কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। মুহূর্তেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। ভয়ে আমি পিছনে ফিরে তাকানোর যেন সাহসী হারিয়ে ফেললাম। মিনহাজ, আমাকে বাঁচা মিনহাজ। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। রুবেলের চিৎকার যেন আমার বুকের মধ্যে ধাক্কা দিচ্ছিল। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই ছোট্ট রুবেল দাঁড়িয়ে আমাকে ডাকছে। মিনহাজ, তুই চলে যাচ্ছিস বন্ধু? আমাকে তো সঙ্গে নিবি না? একা একা এই বালুচরে আর ভালো লাগে না রে। তোরাও তো আর খেলতে আসিস না। কিন্তু তুই তো মারা গিয়েছিলি, তাহলে? তাহলে কি আবার, তুইও আমার সাথে চল, দুজনে একসাথে খেলবো। না না, আমি কেন যাবো তোর সাথে? দয়া করে আমাকে ছেড়ে দে বন্ধু। যেতে দেব? মনে পড়ে সেদিনের কথা? সেদিন যদি তুই আমাকে ওভাবে ফেলে রেখে পালিয়ে না যেতিস, তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম। আমি সাহায্যের জন্য কত চিৎকার করেছি, কিন্তু কেউ আসেনি। তুই যদি পালিয়ে না গিয়ে আমাকে সাহায্য করতি। রুবেলের কথা শুনে আমার সেদিনের কথা মনে পড়ে গেল। সেদিন বালুচরে আমরা সবাই মিলে খেলছিলাম। খেলতে খেলতে একসময় আমি আর রুবেল বালুচরের একটু নিচু জায়গায় লুকিয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তেই বালুর একটা বড় খণ্ড ভেঙে এসে আমাদের দুজনের উপরে পড়ে। আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও রুবেল বালুর নিচে তলিয়ে যায়। আমি সেদিন ভয়ে তাকে সাহায্য করতে না গিয়ে দৌড়ে পালিয়ে বড়দের বলি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রুবেল হারিয়ে গিয়েছিল মাটির নিচে। আমরা অনেক খুঁজেও তার লাশটি আর খুঁজে পাইনি। সেই থেকে আজ পর্যন্ত এই বালুচরে কোনোদিন আসা হয়নি। কিন্তু আজ হঠাৎ কিভাবে এখানে চলে আসলাম নিজেও বুঝতে পারছি না। কি রে, কি ভাবছিস? আমার সাথে চল বলছি, আমি আর একা থাকতে পারছি না। বন্ধু, আমি তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন তো দেখ, আমিও তো ছোট ছিলাম। আমি ভয়ে তোকে একা রেখে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি পরে এসেছিলাম, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আজ তোর সেই ছোটবেলার করা ভুলটার শাস্তি তো পেতেই হবে। এতদিন পর তোকে একা পেয়েছি, তোর জন্য অপেক্ষা করেছি বালুচরে। চল আমার সাথে চল, আমরা একসাথে থাকবো, একসাথে খেলাধুলা করব। না না, আমি যাব না। তুই তো মারা গিয়েছিস, মাফ করে দে বন্ধু। আমি তখন ছোট ছিলাম, তো তাই তোর সাথে অন্যায় করে ফেলেছি। তোর কোনো ক্ষমা নেই, তোকে আমার সাথে যেতেই হবে। আমি কিছুতেই যাব না তোর সাথে। আমার কথায় রুবেলের আত্মা রাগান্বিত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করল। তার নাক মুখ দিয়ে লাল লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছিল, আর তার চোখ দুটো রক্তে লাল হয়ে জ্বলছিল। দেখে মনে হচ্ছিল যেন সে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে।
আমি ভয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আত্মাটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলাম। বুঝতে পারছিলাম না আমি কোন দিকে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। এরপরে আমার আর কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গেছে। আমার মাথাটা ভীষণ ভারী হয়েছিল। বুঝতেই পারছিলাম গত রাতের ঘোর এখনো কাটেনি। ধীরে ধীরে উঠে বাড়ির পথে হাঁটতে লাগলাম। জীবনের কিছু কিছু ছোট ভুলের জন্য অনেক বড় কিছু আমরা করে ফেলি, যা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাওয়া সম্ভব নয়। একটা অপরাধবোধ নিজের মাঝে সারা জীবন বয়ে বেড়াতে হয়।